সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাতে মেডিকেল বোর্ডের বৈঠক। অভিযোগহীন ভোট উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান, আগামী নির্বাচন একটি বড় পরীক্ষা বলে মন্তব্য। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে মেরামতের বিশেষজ্ঞদের তাগিদ, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব। জৈব সারে সমন্বিত বালাইনাশক ব্যবহার করে জনপ্রিয় হয়ে উঠছে চাষাবাদ, জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যাশা। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র, আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রিয়া, আলজেরিয়া, গত আসরের সেমির দল মরক্কোকে পেল ব্রাজিল। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এখন করে সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাকে বিদেশে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাতে বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। বেগম জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে জানতে রিজভী নাজের কাছে যাচ্ছে। তিনি এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন। রিজভী, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম সহ সার্বিক বিষয়ে আপনার কাছে আপডেট কি তথ্য রয়েছে? হাসিব, গত 23শে নভেম্বর থেকে এই যে এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার যে চিকিৎসা কার্যক্রম চলছে সেটি আসলে আমরা এরই মধ্যে জানিয়েছি দর্শকদেরকে যে যুক্তরাজ্য, চীন সহ এবং বাংলাদেশের এই ইউনাইটেড হসপিটালের যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এবং বিশেষ করে ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, তার নেতৃত্বে যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড রয়েছে তারা তত্ত্বাবধান করছেন, কোঅর্ডিনেশন করছেন এবং এই মুহূর্তে সারা দেশের মানুষের যে উদ্বেগ, উৎকণ্ঠা, যে তথ্যটি জানতে চান সবাই যে উন্নততর চিকিৎসার জন্য বেগম জিয়াকে কবে কখন লন্ডন নেওয়া হচ্ছে, এই ব্যাপারে যে তথ্যটি আমি জানাতে চাই। বিএনপির তরফ থেকে যেমনটি শুক্রবার জানানো হয়েছিল যে 6 তারিখ বিকেলে অর্থাৎ আজ শনিবার বিকেলে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং 7 তারিখ বেগম জিয়াকে রোববার লন্ডনে নেওয়া হবে। এই ব্যাপারে আরও এই বিষয়টি আরও অথেন্টিকেট হয় যখন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা তিনিও ঢাকায় আসেন এবং গতকাল 2 দফায় এভার কেয়ারে তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখে গেছেন। কিন্তু পুরো বিষয়টি আসলে আমি যেরকমভাবে বলতে চাই যে এখন অনেকগুলো তবে, যদি, কিন্তুর উপর নির্ভর করছে। আজ রাত হবে সেখান থেকে আসলে যে বৈঠকটি হবে সেখান থেকে আসলে সিদ্ধান্তটি আসবে নিয়ে ফ্লাই করার মতো অবস্থায় উনি রয়েছেন কিনা এবং এই ব্যাপারে বিএনপি তরফ থেকে এখনও কোনো ভাষ্য সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। আমরা এই ব্যাপারটি আসলে আমার মনে হয় যে রাতের এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর আমরা নিশ্চিত করে জানাতে পারবো। হাসিব, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই এ নিয়ে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন একটি বড় পরীক্ষা।
রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আদর্শ অভিযোগহীন নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারব। এবার অন্যান্য সংবাদ। ভূমিকম্পের ঝুঁকি এড়াতে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তা মজবুত করার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা। সচেতনতার জন্য ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের নিয়ে মহড়ার মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ না হলেও দুটি বড় টেকটনিক প্লেটের ফল্ট ও কয়েকটি ভূমিকম্প উৎস ফাটল লেখা থাকায় ঝুঁকি রয়েছে। আর অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি রাজধানী ঢাকায় রয়েছে ন্যাশনাল বিল্ডিং কোড না মানা অসংখ্য ভবন। ভূমিকম্প বিশেষজ্ঞ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি জানালেন, ২১শে নভেম্বরের বড় ভূমিকম্পে ঢাকার প্রায় ৮০% ভবনে ক্র্যাক দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার পাশাপাশি নতুনের ক্ষেত্রে ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভবন চিহ্নিতকরণ একটা বড় ইস্যু, কারণ এই মুহূর্তে যেহেতু একটা আর্থকুয়েক হতে ঢাকায় কিন্তু বলতে পারেন 80% বিল্ডিংয়ে কম বেশি হালকা পাতা ক্র্যাক আছে। ঢাকার 6 লাখ যে বাসা আছে যেটা চিহ্নিতকরণ করার প্রয়োজন সেটা আমরা করে ফেলতে পারবো। এটা হচ্ছে শর্ট টার্ম। যেগুলো খারাপ হবে বিল্ডিং সেটাকে লং টার্মে আপনাকে রিপেয়ার করতে হবে। ঢাকাতে পুরনো বিল্ডিং আছে 21 লাখ, তার মধ্যে 6 লাখ পাকা দালান, বাকি 15 লাখ ঝোপ প্রপার্টি। এক্সিস্টিং বিল্ডিং আছে 6 লাখ। এই দিকে চিহ্নিতকরণ করাটা সবচেয়ে বেশি। আর নতুন বিল্ডিংয়ে তো বিল্ডিং কোড এনফোর্স করতেই হবে। যে নগরীতে বসবাস করছি, যে বিল্ডিংয়ে বসবাস করছি, সেগুলো যদি দুর্বল হয়, এটা যদি আমি জানি, তাহলে আমার পক্ষে হয়তো এখনই সেটা সেই রেট্রোফিটিংয়ের মাধ্যমে শক্তিশালী করা সম্ভব হবে না। হয়তো আমার অর্থনৈতিক কোনো স্ট্রেন রয়েছে, কিন্তু আমি জানলে পরে আমি একটা প্ল্যান করতে পারবো। বিশেষজ্ঞরা জানান, ঝুঁকি কমাতে জাপানের মতো শিক্ষা প্রতিষ্ঠান ও নির্দিষ্ট এলাকা ধরে ধরে ভূমিকম্প মহড়ার আয়োজন করতে হবে। হঠাৎ করে একটা সাডেন বেল দিয়ে দেয়, অ্যালার্ম দিয়ে দেয়। ওদের হয়তো ফায়ার সার্ভিস স্টেশন থাকে, বলা থাকে যে এটা আর্থকুয়েক, আগে থেকে বলা থাকে, অ্যানাউন্স করা থাকে। ওটা হওয়ার সাথে সাথে মানুষ কী করবে, দৌড় দিতে দরজার দিকে যাবে না। তার নিয়ম অনুযায়ী সে কিন্তু দেয়াল ঘেঁষে মাথাটা বাঁচিয়ে দাঁড়াবে। ভূমিকম্প শেষ হওয়ার সাথে সাথে সে নিচে নেমে ডিসিপ্লিনের একটা ডেজিগনেটেড মাঠ থাকবে, ওখানে যেয়ে দাঁড়াবে। তো এইটা বাচ্চাদের স্কুলে প্র্যাকটিস করায়, আর বড়দের হচ্ছে বাসাতে। তো এটা রেগুলার করাতে যেটা হচ্ছে এই প্যানিকটা হয় না। যেটা ওয়াইডলি প্র্যাকটিস, ড্রপ, কভার অ্যান্ড হোল্ড। যে আপনি 2-1 কদম যেই ঝাঁকুনি অনুভব করলেন, আপনি নিচে বসে পড়লেন, খাটের নিচে গেলেন, চেয়ারের নিচে গেলেন, বা কোনো কিছু না থাকলে মাথার উপরে হাত দিয়ে আপনি হেডটাকে প্রোটেক্ট করলেন। দেন ভূমিকম্প থেমে গেলে তখন আপনি ধীরে ধীরে বাইরে যাবেন। রাজুকের আওতাধীন প্রায় 60% ভূমি খারাপ উল্লেখ করে দেশে ভূমিকম্পের ঝুঁকি অঞ্চল অনুযায়ী বিল্ডিং কোড BNBC অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে জৈব সার ও সমন্বিত বালাইনাশক ব্যবহার করে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে। নিরাপদ খাদ্যের তাগিদ অনুভব করে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামের কৃষকেরা গড়ে তুলেছেন IPM ক্লাব, চর্চা করছেন জৈব কৃষির। তারা বলছেন, ভোক্তারা সচেতন হলে বাজারে জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। মাঠে শীতের সকালের সোনালী আলো, তার মাঝেই ব্যস্ত কৃষকের কর্মচাঞ্চল্য। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী হয়ে উঠেছে জৈব কৃষির একটি সফল গ্রাম। বেশি টাকা দিয়ে জমিনে বেশি সার দিতে টাকা লাগে, এখন জৈব সারটা উৎপাদন করতে আমাদের টাকা লাগে না। যেরকম কচুরিপানা, জমিনের গাছকুড়া, গরুর ফাঁস। এখন আমাদের এখানে 90% মানুষই এই পদ্ধতি করে। খরচ কম, আপনার উৎপাদন বেশি, খাওয়ায় সুস্বাদ বেশি, মানুষের নিরাপত্তার জন্য, আমরা স্বাস্থ্য সাহায্যের জন্য মানে এরা বুঝতে পারছে। IPM ছাড়াও কৃষকরা শিখছে গ্যাপ,
গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা শুদ্ধ কৃষি চর্চা। এটার ভিতরে মাটির টেস্ট আছে, মাটিটা কি নিয়ন্ত্রণ আছে কিনা, তারপর আমরা যে পানিটা স্প্রে করব ওই পানিটা কি ভেজালটা আছে কিনা পরীক্ষা দিয়ে আমরা ওই পানিটা স্প্রে করতে হয়। রাসায়নিক সারটা এটা থেকে লুজ করে নেয়, আর যে জৈব সারটা খুব টাইট থাকে। এই পরিবর্তনের মূল প্রেরণা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন। এখানে 2টা গ্রুপে 50 জন চাষিকে আমরা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দিয়েছি। জৈব সার, তারপর জৈব বালাইনাশক এরা ব্যবহার করে, সেই অনুযায়ী এরা পরিচর্যা করতেছেন এবং এদের ফসল জনপ্রিয় হয়ে উঠছে। এই কৃষকরা বুঝতে পেরেছেন আইপিএম বা জৈব পদ্ধতির দিকে এগুলে ভবিষ্যতের কৃষি হবে আরও টেকসই আর লাভজনক। প্রথমত আইপিএম এবং পরবর্তীতে গ্যাপ বা শুদ্ধ কৃষি চর্চার সামান্য কিছু অনুশীলন করে পরিবেশ বান্ধব এবং মানুষের খাওয়ার উপযোগী ফসল যে উৎপাদন করা যায় তার একটা নজির গড়েছেন এই পুকুরপাড়ার কিছু কৃষক। বাংলাদেশে আইপিএম দীর্ঘ সময়ের একটা যাত্রা, কিন্তু সেভাবে সম্প্রসারণ ঘটেনি। এই সময় এসে দাঁড়িয়েছে আবার গ্যাপ। দুটো মিলিয়ে এই দেশের কৃষককে যদি প্রশিক্ষিত করা যায় তাহলে খুব শীঘ্রই আমরা নিরাপদ খাদ্যের একটা যোগান পেতে পারি। মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর পুকুরপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে রয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্ব আজ। ৭১-এর ১৭ এপ্রিল শপথ নেয় প্রবাসী সরকার। এরপর ৭ জুলাই মুক্তিযুদ্ধ পরিচালনায় সরকার জেড, কে এবং এস ফোর্স গঠন করে। জেড ফোর্স গঠিত হয় ফোর্সটির অধিনায়ক মেজর জিয়াউর রহমানের নামের আদ্যাক্ষর অনুসারে। কর্নেল সাফায়েত জামিলের ৭১-এর মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর বই অনুযায়ী ৭১-এর ২৮ জুলাই জেড ফোর্সের প্রশিক্ষণ শেষে অধিনায়ক মেজর জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধের পরিকল্পনার কথা জানান। জিয়াউর রহমানের পরিকল্পনা অনুযায়ী ৩১ জুলাই শেষ রাতে কামালপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। হানাদার বাহিনী পাল্টা প্রচণ্ড মর্টার আক্রমণ করে। ঘাঁটিটি মুক্তিযোদ্ধারা দখল করতে না পারলেও যুদ্ধটি বাঙালির জন্য এক অনুপ্রেরণা হয়ে ওঠে। ৪ নভেম্বর ঘাঁটি দখলে না আসা পর্যন্ত ছোট বড় প্রায় ২০টি আক্রমণ চালায় বীর মুক্তিযোদ্ধারা। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরবাদ রেল ফেরিঘাটটি পাকিস্তানিদের জন্য ছিল ময়মনসিংহ, জামালপুর এবং উত্তরাঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে সামরিক সরঞ্জাম, অস্ত্র ও সৈন্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ রুট। এটি আক্রমণ করেন জেড ফোর্সের সদস্যরা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তমের বই থেকে জানা যায়, জেড ফোর্সের আলফা ও ডেল্টা কোম্পানি দেওয়ানগঞ্জ বাজার এলাকাসহ সুগার মিল এবং রাজাকার ক্যাম্পে সম্মিলিত আক্রমণ করে পাকিস্তানিদের নিরস্ত্র করে। জেড ফোর্সের এ সফলতা মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে দেয় বহুগুণে। জামালপুরের ঝিনাইগাতি থানার অন্তর্গত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা ছিল নকশি বিওপি। ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রবেশ ঠেকানো সহ বিভিন্ন কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানিদের। ৩ আগস্ট ভোররাতে জেড ফোর্সের সদস্যরা বিওপিতে আক্রমণ চালায়। তীব্র যুদ্ধে কৌশলগত কারণে মুক্তিযোদ্ধারা পিছু হটে। এ আক্রমণের দায়িত্বে ছিলেন সে সময়ের ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী। তার লেখা বই ১৯৭১ ও আমার সামরিক জীবন থেকে বিস্তারিত জানা যায়। কে এম শফিউল্লাহ তার বইয়ে এ যুদ্ধ প্রসঙ্গে লিখেছেন, হারজিত দিয়ে সবসময় যুদ্ধের মান নির্ধারণ করা হয় না, তাই নকশি সীমান্ত ফাঁড়ির যুদ্ধ যে কোনো বিজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে জেড ফোর্সের সদস্যরা সিলেটের দিকে এগিয়ে আসতে থাকেন। হানাদারদের সাথে শমশেরনগর বিমানবন্দরের কাছে প্রচণ্ড যুদ্ধ করে পাকিস্তানিদের পরাজিত করে। মুক্ত হতে থাকে সিলেট অঞ্চল। ৭১-এর ১৫ই ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় সিলেট।
মুক্তিযুদ্ধে সর্বোচ্চ সংখ্যক বীরত্বসূচক পদক লাভ করে বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে জিয়াউর রহমানের জেড ফোর্সের নাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফেরালাম বিরতির পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে জেলায় জেলায়। বিএনপি ও দলের অঙ্গ সংগঠন সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে। প্রতিনিধি পাঠান তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। সিলেটে হজরত শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাহে জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আক্তার হোসেনের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। চট্টগ্রামে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে জিইসি কনভেনশন হল মাঠে পবিত্র খতমে কোরআন, খতমে বুখারী শরীফ ও বিশেষ দোয়া মাহফিল হয়েছে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বালাইশপুর এতিমখানায় মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে করিমপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়ার এরুলিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কোরআনে খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে বগুড়া ফুটবল একাডেমি। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা হয়েছে। এবছর প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ৩৩ জন শিক্ষার্থী। শিগগিরই ফল প্রকাশের প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মিথিলা নাজনীনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একযোগে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা সবাই মেধার পক্ষে এবং এই পোষ্যকতার বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা আছে, একটি রিট মামলা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মাননীয় আদালত একটি রুল নিশি জারি করেছেন। আমরা সেই রুলের উত্তর দেবার প্রক্রিয়া আছে। অতএব বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন। আমি এটির গভীরে যাওয়ার আমার সুযোগ নেই। বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12:30 পর্যন্ত। আমার মনে হয় যে আমি চান্স পাবো, আমার এই কনফিডেন্সটা আছে। আমি এখানে জব করি অ্যান্ড পার্ট টাইম পড়াশোনা করি। এমন একটা জব করি যেখানে হচ্ছে পড়াশোনার সুযোগ আছে, যে ইনকাম করি আমি, তার পাশাপাশি পরিবারকে কিছু সাহায্য করতে পারি। সরকারি পরীক্ষাটা হচ্ছে তেমন একটা কঠিন হয়নি, প্রশ্নটা মানসম্মত হয়েছে। কোয়েশ্চেন এবার ইজি আসছে, মোটামুটি দিতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো। এমসিকিউ ঠিক আছে, বাট রিটেন টাইপের হার্ড হচ্ছে আমাদের। ভালোই স্ট্যান্ডার্ড হয়েছে, তো আই গেস চান্স পাওয়া আসলে একটু টাফ, তবে আই গেস পাবো। এবছর ব্যবসায় শিক্ষা অনুষদে 1050 আসনে মোট পরীক্ষার্থী 34,062 জন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনে অংশ নেন ২৩২৬ জন শিক্ষার্থী। সমাবর্তনে ৬ জনকে চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড সহ মোট ২৭ জন শিক্ষার্থীকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ রাষ্ট্রপতির পক্ষে শিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেন। সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। একাদশ শতকের মহান বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্করের যশ ও কর্মের যথাযথ প্রতিফল ঘটিয়ে ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গ্রাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন অতিথিরা। You the enlightened ones, the more educated ones, can distinguish between right and wrong in much more astute manner. এবং এই জন্যই তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ, জাতি, জন্মভূমি। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
বস্তায় আদা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের 3টি উপজেলার 28টি চরের কৃষক। এ পদ্ধতিতে আদা চাষ করে খরচের তুলনায় লাভ প্রায় 8 গুণ। বৃষ্টি, বন্যা এবং বৈরী আবহাওয়ায়ও এ পদ্ধতিতে আদা চাষে ক্ষতির আশঙ্কা নেই, তাই বাড়ছে বস্তায় আদা চাষ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় জনবহুল বাজারে বসতি গড়েছে হাজারো বাবুই পাখি। জনকোলাহল ছাপিয়ে পাখির কিচিরমিচির শব্দে মুখর পৌরবাজার এলাকা। এমন মনোরম দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী। এসব পাখি রক্ষায় তদারকি করছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা। সংবাদ শেষ করতে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাতে মেডিকেল বোর্ডের বৈঠক। অভিযোগহীন ভোট উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান, আগামী নির্বাচন একটি বড় পরীক্ষা বলে মন্তব্য। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে মেরামতে বিশেষজ্ঞদের তাগিদ, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব আরোপ। জৈব সার ও সমন্বিত বালাইনাশক ব্যবহার করে জনপ্রিয় হয়ে উঠছে চাষাবাদ। জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যাশা। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র, আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রিয়া, আলজেরিয়া। গত আসরে সেমির দল মরক্কোকে পেল ব্রাজিল। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।